আমার কাছে আমার দেশের সম্মান এবং সঙ্গীদের নিরাপত্তা নিজের জীবনের থেকেও দামি। কিছু বুঝে ওঠার আগে মানে চারিদিক ততক্ষণ আমাদের সারা শরীরে গ্রেনেড গুলি লেগে যায় এবং আমার ডান হাত ডান পা পুরো ঝাঁঝরা হয়ে যায়। গুলি লেগে হেলমেট ছিঁড়ে বেরিয়ে যায় এবং পরের গুলিটা আমার হেলমেটের মাথার খুলিটাকে ফাটিয়ে বেরিয়ে যায়। আমার আমার শরীরে টোটাল 22টা গুলি লেগেছিল এবং অসংখ্য গ্রেনেড স্প্লিন্টার লেগেছিল। আমরা দেশের সম্মান রক্ষা করব সবসময়ের জন্য। আমরা আজ এমন এক ব্যক্তির সাথে কথা বলবো যার অদম্য লড়াই করে তিনি ভারতীয় সেনা কাজ করতেন এবং সেখান থেকে দাঁড়িয়ে অর্থাৎ যারা জঙ্গি তাদের সঙ্গে গুলির লড়াই করে ফিরে এসেছিলেন এবং তার একটি হাত এবং সারা শরীরের একাধিক অংশে গুলি লাগে এবং পরে অবশেষে তার হাত বাদ চলে যায় এবং সরাসরি তার সঙ্গে কথা বলবো। কত সালে প্রথম চাকরিতে জয়েন করেছিলেন? আমি 2001-এ জানুয়ারি মাসের 8 তারিখ। তারপরে এই ঘটনা কবে হয়? এটা হয় 2002-এর ওই 9th অক্টোবর। কি হয়েছিল ঘটনা? ঘটনা হচ্ছে সবার আগে আমি ধন্যবাদ জানাই আর প্লাস চ্যানেলকে, তিনি এই এত বড় প্ল্যাটফর্মে আমাকে দাঁড় করিয়েছে এবং আমি ধন্যবাদ জানাই 140 কোটি ভারতবাসীকে, যার ভালোবাসায় আজকে আমি এখানে। আমার শরীরে অসংখ্য গুলি লাগার পরেও আমি বেঁচে আছি আপনাদের সামনে। আমি পোস্টিং ছিলাম ত্রিপুরাতে আমাদের কাজ ছিল বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশনের প্রোটেকশন দেওয়া। বিআরওর কাজ হচ্ছে ত্রিপুরা সাইডে যত বর্ডার আছে বর্ডারের রাস্তা তৈরি করা। তো ওখানে উগ্রবাদীদের প্রচণ্ড ডিস্টার্ব ছিল এবং তারা বিআরওর অফিসারদের তুলে নিয়ে যেত এবং ওখানে রাস্তা করতে দেবে না, সেরকম ডিস্টার্ব করতো। আমরা সেই প্রোটেকশনেই ছিলাম। যেদিন আমাদের এই ঘটনাটা ঘটে সেদিন সকালবেলা আমাদের কাছে খবর আসে যে আমাদের যেখানে যাওয়ার কথা সেই জায়গাতে উগ্রবাদীরা এসে ডিস্টার্ব করছে। তো আমরা সঙ্গে সঙ্গে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা গাড়িতে, একটা 407 গাড়ি, যেটা মডিফাইড গাড়ি, ওপর দিকের হুড খোলা এবং দুপাশে সিট, আমরা সেই গাড়িতে 12 জন বসে যাই। একজন ড্রাইভার, একজন কো ড্রাইভার আর আমরা পেছনে 10 জন ছিলাম। আমরা যে মেন জায়গায় যাচ্ছিলাম, যেখানে যাওয়ার দরকার ছিল, সেখানে যাওয়ার আগে তার আগে বিবরণ দিনই ওইখানকার যে পাহাড়ি এলাকা, সাধারণত বেশিরভাগ মাটির পাহাড় এবং বর্ষাকাল থেকে শুরু করে এই অক্টোবর নভেম্বর পর্যন্ত এখানকার চলাফেরা, গাড়ি নিয়ে চলাফেরা খুবই টাফ হতো। অনেক সময় গাড়ি থেকে আমরা নেমে গাড়ি ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যেতাম, যেহেতু রাস্তা ওখানে নতুন তৈরি হচ্ছিল। হঠাৎ করে আমাদের গাড়িটা একটা জায়গায় পাহাড়ের এক চড়াইয়ের কাছে এসে দাঁড়ায়, যেই চড়াইয়ের বাঁদিকে একটা খাই ছিল, 150 ফুট খাই, এবং তার পাশেই একটা পাহাড় এবং যে গাড়িটার ঠিক ডান দিকে একটা পাহাড় এবং সামনে একটা পাহাড়। সেই রকম পজিশনে আমাদের গাড়ি এসে দাঁড়ায়। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে উগ্রবাদীরা আমাদের গাড়ির যে ড্রাইভার এবং কো ড্রাইভার তাকে ফার্স্ট গুলি করে। গুলি করার সঙ্গে সঙ্গে আমাদের ড্রাইভার কো ড্রাইভার দুজনেই শহীদ হয়ে যান এবং সঙ্গে গাড়িটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারে না। গাড়িটা পেছন দিকে ব্যাক করে এবং পাশের থেকে, ওপর থেকে দুটো গ্রেনেড আমাদের গাড়ির ওপরে ফেলে। ফেলার সঙ্গে সঙ্গেই ওরা ফায়ার করতে আমাদের উপর শুরু করে দেয়। ওই মুহূর্তে আমাদের প্রায় 7 জন সোলজার ভাই শহীদ হয়ে যায়। এবং এই যে কথাগুলো এত টাইম নিয়ে বললাম, কথাটা এত টাইম নিয়ে না, এটা সবই যে আমাদের ড্রাইভার গুলি করলো, গ্রেনেড ফেললো এবং আমাদের গাড়ির ওপর যে ফায়ারিং শুরু করলো, সেটা একদম সঙ্গে সঙ্গে মানে উইদিন সেকেন্ডের মধ্যে কাজগুলো হয়েছে। আপনার পাল্টা ফায়ারিং করতে পেরেছিলেন? হ্যাঁ, এবার ওই সময় আমরা গাড়ির থেকে ঠিক পেছন থেকে আমি নিচে পড়ে যাই এবং আমার যে আরও সঙ্গীরা ছিল তারা এদিকে থেকে পড়ে যায়। যে আমরা কিছু বুঝে ওঠার আগেই মানে চারিদিক ততক্ষণ আমাদের সারা শরীরে গ্রেনেড গুলি লেগে যায় এবং আমার ডান হাত ডান পা পুরো ঝাঁঝরা হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। এবার আমরা ফায়ার করতে শুরু করে দিই। কতগুলো গুলি? আমার শরীরে টোটাল 22টা গুলি লেগেছিল এবং অসংখ্য গ্রেনেড স্প্লিন্টার লেগেছিল এবং ফায়ার করতে আমার ততক্ষণে নিচে যখন এসে পড়ি, আমার ডান হাত এতটাই গুলি লেগেছিল, পুরো ঝাঁঝরা হয়ে গেছে, সব ঝাঁঝরা হয়ে গেছিলো। ডান হাতের আর ডান পায়ের কিছু করার মতো ক্ষমতা ছিল না। বাঁ দিকটা আমার ঠিক ছিল। সঙ্গে সঙ্গে বাঁ হাত থেকে আমরা ফায়ার করতে শুরু করে দিই। উগ্রবাদী দেখার আগে আমরা ফায়ার করে, যেদিক থেকে ফায়ার আসে ফায়ার করতে শুরু করি এবং উগ্রবাদী তারপর দেখতে পাই এবং উগ্রবাদীরা আরও বেশি তাদের আমাদের উপর ফায়ার করে। হঠাৎ করে একটা সময় তারা ফায়ারটা একটু স্টপ করে দেয়, আমরা ফায়ার করতে আরও শুরু করি এবং ওরা আরও ঘিরে ধরে আরও বেশিভাবে ফায়ার করতে থাকে। সেই ফায়ারে আমাদের আরও যে 5 জন ছিলাম তার মধ্যে 2 জন ভাই শহীদ হয়ে যায় এবং আরও 3 জনের মধ্যে আরও যে 2 জন, তাদেরও গুলি লেগে তারা
একটা সাইডে পাহাড়ের খায় থেকে নিচে পড়ে যায় এবং আমি ছিলাম একদম তখনও পর্যন্ত পরে লড়াই চালিয়ে যাচ্ছিলাম। তখন অলরেডি আমার দু হাত, দু পায়ে গুলি লাগা, বাঁ পায়ে পাঞ্জা ভাঙা আছে, থায়ে, মাসেলে, কাপে চারিদিকে গুলি লাগা। হাতটা ঠিক ছিল এবং ফায়ার করছিলাম। করতে করতে হঠাৎ একটা আমার যে হেলমেট ছিল, হেলমেটে গুলি লাগে। গুলি লেগে হেলমেট ছিঁড়ে বেরিয়ে যায় এবং পরের গুলিটা আমার হেলমেটের মাথার খুলিটাকে ফাটিয়ে বেরিয়ে যায়। তখন মানে চারদিকটা একটা অন্ধকার মতো পরিস্থিতি, যে বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছিল বলেই হয়তো আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, কারণ শরীরের চারিদিকেই গুলি লেগেছে, শুধু আমার বুকটা বাদ দিয়ে। এবং এই হেলমেট ছিঁড়ে বেরিয়ে যাওয়াতে, মাথায় গুলি লাগাতে কিছুক্ষণের জন্য একটা মানে অন্ধকার যেন দেখতে পাচ্ছি, কিছুই বোঝা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে আবার সেন্স ফিরে আসলে আমি ভাবি হয়তো আমি শেষ, কিন্তু যতক্ষণ আছে আমি লড়াইটা চালিয়ে যাব। আমি ফায়ার করতে আবার শুরু করে দিই। কিছুক্ষণের মধ্যে আবার আমার হাতের এই যে কেনইতে দেখবেন গুলি লাগার দাগ, এইখানে লাগার পরে আমার আর ফায়ার করতে আমি পারি না। আমার হাতটা অলরেডি তখন পড়ে যায় এবং আমি ওখানকার যে উগ্রবাদীদের মেন জিনিস যেটা আমরা জানি, যে ওখানকার উগ্রবাদীরা এসে অ্যাটাক করবে, করে আমাদের কাছে নেমে আসবে। যতক্ষণ দেখবে আমরা মারা যাই বা শহীদ হয়ে যায় আমার ভাইরা, তাদের হাতে যদি কোনো দামি ঘড়ি, পায়ে যদি ভালো জুতো থাকে, সেগুলো তারা কেটে নিয়ে চলে যাবে। জঙ্গি নিকেশ করতে সক্ষম হয়েছিলেন? হ্যাঁ, আমরা প্রায় 5 জনকে মতো ওখানে মেরেছিলাম এবং ওদের আবার সিস্টেম, যেহেতু আমরা 12 জন ছিলাম আর ওরা ছিল প্রায় অ্যাপ্রক্স 70 জন মতো, এবং আমরা যাদের ওদের মেরেছিলাম ওরা তাদেরও কাঁধে করে নিয়ে সব একসঙ্গে পালিয়েছিল। যখন আমাদের রিকভারি পার্টি আসতে শুরু করেছিল এবং ওই আমার হাতে গুলি লাগার পর আমি আর ফায়ার করতে পারি না, ততক্ষণে উগ্রবাদীরা আস্তে আস্তে আমাদের দিকে নেমে এসে এবং আমাদের বাকি যে শহীদ ভাইরা ছিল তাদের বডির ওপরে গুলি করতে থাকে, কন্টিনিউ গুলি করতে থাকে এবং বডিগুলো এমনভাবে জাম করে যে বাড়িতে একটা বালিশকে যেমন লাঠি দিয়ে মানে আমরা ধুলো পরিষ্কার করার সময় যেমন লাঠি দিয়ে মারি, বালিশটা যেমন হালকা হালকা জাম করে, বডিগুলো আমার চোখের সামনে ওইভাবে জাম করছে, মানে আমার ভেতর ফেটে যাচ্ছে। তখনও যেন আমার ভেতরে আশা আছে যে আমাদের ওই ভাইরা হয়তো বেঁচে যাবে, বুলেট প্রুফ আছে, কোনোভাবে হয়তো বেঁচে যাবে। বুলেট প্রুফের একটা ভরসা ছিল যে বেঁচে যাবে, কিন্তু মাইন্ড থেকে তখনও বেরিয়ে পাচ্ছিলাম না যে আমার ভাইরা শহীদ হয়ে গেছে। এবং একটা উগ্রবাদী এসে আমার কপালে AK-47 ঠেকিয়ে আমার ডান হাতে এই কাঁধে লাথি মেরে এক হাত দিয়ে ওর রাইফেল টানার চেষ্টা করে। রাইফেলকে দিয়ে দিতে? না, আমরা ভারতীয় সোলজার, আমাদের দেশের সম্পত্তি এটা। আমরা দেশের সম্মান রক্ষা করব সবসময়ের জন্য। দেশের সম্মানের আগে আমাদের কোনো দাম নেই। আমরা একটা কথা ভাবুন, আমি অত গুলি খাওয়ার পরেও আমার কিন্তু মন পরিষ্কার ছিল, দেশের প্রতি আমার কর্তব্য। আমি আহত অবস্থাতেও কিন্তু লড়াই চালিয়ে গেছিলাম, শুধুমাত্র দেশে কেন, আমার কাছে আমার দেশের সম্মান এবং সঙ্গীদের নিরাপত্তা নিজের জীবনের থেকেও দামি। আমি সেই সময়টা কিন্তু আমি ভুলিনি। আমি সেই সময়টা আমার চোখ ধোঁয়াশা হলো, কিন্তু আমার মন কিন্তু ওই সময় পরিষ্কার ছিল। মনটুকু, বাকি সারা শরীর আমার মানে ফেটে চুরে একাকার অবস্থা, কিন্তু মাইন্ডটা কিন্তু পরিষ্কার ছিল। কতদিন বাদে স্বাভাবিক জীবনে ফিরলেন? আমি তারপর থেকে প্রায় 14 মাস হসপিটালে ছিলাম। প্রথম তো 6 মাস পুরো ক্রিটিক্যাল কন্ডিশন ছিল, বাড়িতে বারবার মেসেজ এসেছিল যে এক হাত এক পা কাটা যাবে। ডান পাটা বেঁচে আছে কিন্তু নানা রকম সমস্যা আছে, এবং ডান হাতটা দেখতেই পাচ্ছেন এখান থেকে কাটা, ওপর থেকে চারিদিকে কোনো আর কি মাসেলে কোনো জোর নেই, মাসেলের সঙ্গে হাড় আলাদা আলাদা হয়ে আছে, পায়েও ঠিক একই অবস্থা। 14 মাস পরে কি আবার সেই আর্মিতে ফিরে গেলেন? হ্যাঁ, 14 মাস পরে আবার সে আর্মিতে গেলাম। ওখান থেকে JNK-তে উধমপুরে ছিলাম কিছুদিন। তারপর সরকারের নতুন সার্কুলার আসলো যে যারা এরকম ডিসেবলড আছে তাদের রিটায়ার করিয়ে দেওয়া হোক, এবং সরকার যথারীতি আমাদের বেনিফিট দিয়েই রিটায়ার করিয়েছে, যাতে আমাদের আগামী ভবিষ্যৎ যাতে কোনো অসুবিধা না পড়ে, আমার বাড়ির ফ্যামিলি যাতে কোনো অসুবিধা না পড়ে, সরকার সেই দায়িত্বটা নিয়েই করেছে। সুতরাং সরকারের প্রতি আমাদের কোনো ক্ষোভও নেই, এবং যা কিছুই হোক সে সবার আগে আমাদের দেশের আগে তো আর কিছু না। এখনো কি মনে হয় যে যদি আবার অস্ত্র ধরতে? অবশ্যই এরকম পরিস্থিতি, এখন যা ভারতবর্ষের চারিদিকে পরিস্থিতি, এরকম যখন তখন হতে পারে, এবং সবার আগে আমি একা না, আমার যারা ভারতীয় সেনাবাহিনীর যারা ভাইরা আছে, যারা এই মুহূর্তে রিটায়ার করে গেছে, দেখবেন তারা সবার আগে ফ্রন্টে এসে দাঁড়াবে যে আগে আমরা যাব, তারপরে আমাদের দেশের বাকি ছেলেরা আছে, যারা যেতে চায় তারা, সবার আগে আমরা যাব। আমাদের পারমিশন দিক না দিক, আমরা আগে সেই জায়গায় যে পৌঁছাবো যে যাতে আমাদের না হয়। আমরা এখনো পর্যন্ত হাতিয়ার ধরতে সক্ষম, এবং এখনো পর্যন্ত আমাদের সেই মানসিকতা আছে, এবং মরা পর্যন্ত আমাদের সেই মানসিকতা থাকবে। শোনা যায় যে আপনি একটা স্কুলে এই মুহূর্তে কাজ করছেন। হ্যাঁ।
ছোট ছোট বাচ্চাদের নিয়ে আপনি সেনাবাহিনীর ওই অদম্য লড়াইয়ের কথা বলেছেন। একদম আমি একজন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রাইমারি স্কুলের শিক্ষক, এবং সেখানে আমার স্কুলের নাম হচ্ছে চোলপুর এপি স্কুল। আমার স্কুলে যদি আপনি কখনো যান দেখবেন, আমাদের ওখানকার যে বাচ্চারা এত ডিসিপ্লিন মেনটেন করে, না দেখলে বুঝতে পারবেন না। আমাদের যে প্রধান শিক্ষক আছে সেও যথেষ্ট, নাম রবীন মুখার্জি, সেও মানে অমায়িক ধরনের লোক, এবং সবসময় আমার প্রত্যেকটা পদক্ষেপে উনি সম্মান জানায়। এবং সেই সঙ্গে ওখানকার যে গ্রামবাসী, গ্রামের লোকেরা আছে, তারাও আমার মানে প্রত্যেকটা যে কাজে বাচ্চাদের দিয়ে আমি কাজ করি সেটাতে কখনো তারা না বলেন, এবং প্রত্যেকটা কাজে সম্মান জানায়। দেশের প্রতি যে কর্তব্য দায়িত্ব সেগুলো এখন থেকে তাদের মধ্যে আমি মানে আমার মতো করে দেওয়ার চেষ্টা করছি। আমি চাইছি যে আমার কথা শুনে তারা কি ভবিষ্যতে কি কাজ করে পরের কথা, যাতে একটা মানুষের মতো মানুষ তৈরি হয়। যেন মানে আমাদের কাছে সব কিছুই কি দেশপ্রেম, আমাদের মেন উদ্দেশ্যই দেশপ্রেম। দেশের হয়ে কাজ করো, সে যে কাজ করো সৎভাবে কাজ করবে, সেটাই আমাদের দেশের কাজ। শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, তার মধ্যে থেকে আপনাকে দেখা যায় যে আপনি স্কুটি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, কী করে সম্ভব? এটা এটা কি করে বলবো, এটা হচ্ছে আমার তো মাঝে মাঝে মনে হয় যাদের দু হাত আছে তারা কিভাবে চালায়। আমি মানে এতটাই নিজেকে অন্যভাবে ভাবি যে আমি, মানুষের তো এক হাতই যথেষ্ট, এক হাত। এবার এটা হচ্ছে প্রথম দিকে মানে প্রচণ্ডই কঠিন ছিল। প্রথম দিকে আমার ডান হাত দিয়ে মানে এক্সিলেটার বাড়াতে, পিক আপ বাড়াতে খুব সমস্যা হতো, এবং হাতের তালু মানে তলার দিকটায় অনেক সময় ছিঁড়ে ফেটে কেটে যেত। আস্তে আস্তে আমি প্রতিদিন ওই জেদ করতে 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 জিনিসটাকে আমি রপ্ত করেছি। এখন আমার কাছে আর কোনো ব্যাপার না। এটা টু হুইলার কেন, আমি ফোর হুইলারও চালাই এখন। আমি ফোর হুইলার যখন মানে শিখবো করেছিলাম, প্ল্যান করেছিলাম, অনেক ড্রাইভিং স্কুলকে আমি কন্ট্যাক্ট করেছি। এখানে আমাদের এখানেও আছে ড্রাইভিং স্কুল, কন্ট্যাক্ট করেছি যে আমাকে শেখাও। লাইসেন্স দেওয়ার দরকার তো কর্তব্য সরকারের, সরকার আমাকে দেবে না, আমি হ্যান্ডিক্যাপ, আমাকে সরকার লাইসেন্স দেবে না, কিন্তু তুমি আমাকে শেখাতে পারো। তোমার যা পারিশ্রমিক, তুমি আমার পারিশ্রমিক বলছে না, গভর্নমেন্টের, আমরা যেহেতু গভর্নমেন্ট রেজিস্টার্ড, আমাদের কোনো প্রবলেম হতে পারে, তাই তোমাকে শেখাবেও না। তা আমি ওই জেদবশত নিজে একটা গাড়ি কিনে নিলাম, নিয়ে একজন ড্রাইভারকে ঠিক করলাম, করে বললাম আমাকে রাজারহাটে যে ফেলো। তারপর মোবাইলে একটা ভিডিও টিডিও দেখে ওই দেখে দেখে আমি রাজারহাটে শিখে এখন মোটামুটি এদিক ওদিক যাই। রাষ্ট্রপতি পুরস্কার থেকে আরম্ভ করে সেনাবাহিনীর সমস্ত বিদেন আপনার ব্যাপারে কেমন লাগছে, কি অনুভূতি? অনুভূতি তো এখানে আর এটা তো বলে কিছু বোঝাবে না। এটা আমি যতক্ষণ বুকে পড়ে থাকি ততক্ষণ আমার বুকটা আলাদাভাবে প্রাউড ফিল হয় বুকের ভেতরেই, এবং আমার হৃৎপিণ্ডটা যেন মনে হয় আরও বেশি সুন্দর কাজ করে। আর এই যে আমার যে সারা শরীরে, হয়তো অনেকে ভাবতে পারে যে আমার সারা শরীরে, আমি একজন অক্ষম, অনেক জায়গায় গেলে আমাকে দেখলে ইস, কী অবস্থা, মানে একটা মানে করুণার চোখে দেখে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি হাত জড়ো করে, আমি ওই জিনিস না, করুণারভাবে দেখবেন না, আমাকে দেখে আপনার গর্ব হওয়া উচিত। আমি নিজেকে দেখে, যখনই আমার শরীরে চারিদিকে দেখুন 80% ডিসেবলড আমি, আমার যখন শরীরে চারিদিকে কাটা ফাটা, আমার ব্যথা তো নিশ্চয়ই, আমি তো কাউকে কখনো বলি না। এবং আমার এতক্ষণ আপনারা নিশ্চয়ই দেখছেন বা যারা আমাকে চেনেন, আমি হাসি মুখে থাকি সবসময়। আমার নিজের হাত দেখলে, নিজের ব্যথা উঠলে আমার তখনই গর্ব ফিল হয়, যেটা আমার দেশের জন্য। আমি 80% ডিসেবল, আমার চারিদিকে প্রবলেম মাথা থেকে। এবং আমি এখন অনেক বন্ধুদের দেখলে চিনতে পারি না, অনেকে আমাকে দেখে বলে কি চিনতে পারছিস, খুব খারাপ লাগে, সত্যি চিনতে পারি না। কিন্তু চিনতে পারি না ওই কারণে যে আমার মাথায় গুলি লাগার পর আমি অনেকটা মানে সেন্স অনেক সময় হারিয়ে ফেলি, বা এখনও মাথায় যদি ফট করে কিছু এসে হাত দিই, নিজের জোরে হাত পড়ে যায়, মানে মাথাটা হট করে ঝিম ধরে যায়। তো ওই যখনই শরীরে কোনো প্রবলেম আসে তখন আমার নিজের প্রাউড ফিল হয় যে এটা আমার দেশের জন্য। সেনাকর্মীদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন? সেনাকর্মীদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে, সেনাকর্মীরা তোমাদের ডিউটি করে যাও, যেমন তোমাদের ডিউটি করছো, তোমাদের ভরসায় আমরা এখানে আছি। আর তোমরা এটা কখনোই চিন্তা করবে না, তোমাদের ভরসায় বাকি দুনিয়া, বাকি ভারতবর্ষের 140 কোটি মানুষ কিন্তু তোমাদের পরিবারকে রক্ষা করবে, এবং তোমাদের যে কোনো সুবিধা অসুবিধায় কিন্তু 140 কোটি মানুষ আছে। আমরা এতক্ষণ কথা বলছিলাম সেনাকর্মী বিধানমণ্ডলের সাথে, এবং তার অক্লান্ত পরিশ্রম, এখনও তিনি যেভাবে পরিশ্রম করেন, এবং তার পাশাপাশি কীভাবে সেনাকর্মীদের সঙ্গে যেভাবে কাজ করেছিলেন। নিজের শরীরের একাধিক প্রতিবন্ধকতা রয়েছে, 80% ডিসেবল, এবং তা নিয়েও কিন্তু ছোট ছোট ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন যে আগামী দিনে দেশের কীভাবে সেবা করতে হবে এবং দেশকে কীভাবে আগিয়ে নিয়ে যেতে হবে, এবং সবাই যেন সেনাদের উদ্দেশ্যে কেন স্যালুট জানায়, এমনটাও কিন্তু তিনি বারবার করে অর্থাৎ তার স্কুলের ছাত্রছাত্রীদের শেখান। বিশ্বজিৎ পালের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।